আমি সঠিক পথের দিশা দেখাই, মনের অমানিশা কাটাই, তারার ভাষা পড়ি আগামার আগামী দিনের আলো জ্বালাই। হাতের রেখায় লুকিয়ে থাকা সত্যগুলো আমি বলি। সবার আশীর্বাদ ধন্য, আমি সবার আশীর্বাদ ধন্য। জ্যোতিষী শ্রীরাম কৃষ্ণ মাতৃসাধ শ্রীরাম কৃষ্ণ। স্বাগতম। আজ রোববার বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে এসেছি এবং বিষয়টি খুব সেনজিটিভ। আমাদের বাস্তব জীবনের অসভ্যতা, অশিক্ষিতর লক্ষণ শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই বিষয়টিকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব এবং এই ব্যাপারটা আমাদের খুব ভাবিত করেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন বা জেনেছেন যে সম্প্রতি একটি বণিক সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষ কত নিচে নেমে গেলে বর্তমানে ফেসবুক বা টুইটার ইত্যাদিতে মিথ্যাচার করে, খারাপ কথা বলে। তো এগুলো তো জানা কথা, কিন্তু এগুলো বন্ধ করতে হবে। এগুলো পুলিশকে দিয়ে বন্ধ করা দরকার, কারণ এগুলোতে দেখা যায় খুব শিক্ষিত লোক এমন ব্যবহার করছে, এমন অশিক্ষিতর মতন তার অ্যাটিটিউড, যে সেটা যদি সমাজের মধ্যে চলতে পারে সমাজ মাধ্যমের, তাহলে তার থেকে আর নিন্দনীয় কী হতে পারে? কেন হয় এটা? একটা ভদ্রলোক কেন এত অসভ্য হতে পারে? ফলে খুব ভালো একজন ভদ্রলোককে পেয়েছি যিনি এটার উত্তর দিতে পারবেন। তিনি আমার আপনার ভীষণ প্রিয়, আমার তো বন্ধুই বটে, শ্রীরামকৃষ্ণ জ্যোতিষ আচার্য। তাকে ওয়েলকাম করি। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার সকল ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। খুব সুন্দর কথা বললেন প্রসূনদা যে আজকে মানুষ শিক্ষিতর মুখোশ পরে আছে, কিছু কিছু মানুষ। না সংখ্যাটা বাড়ছে। তো বিষয় হচ্ছে যে কোনো ছেলে মেয়েকে নিয়ে যখন তার বাবা বা মা আমার কাছে আসেন, এসে বলেন রামকৃষ্ণদা একটু আশীর্বাদ করুন, রামকৃষ্ণদা একটু আশীর্বাদ করুন, আমার ছেলেটা বা মেয়েটা যেন মানুষ হয়। তাহলে আপনি প্রশ্ন ওখানে করতে পারেন আমাকে যে মানুষের সন্তান নিয়ে এসে আপনাকে মানুষ হতে বলছে কেন? দারুণ, ভেরি গুড। নিয়ে আসছেন মানুষের সন্তান, আবার বলছেন মানুষ হও। এর ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মান এবং হুঁশ। মানুষ, সেই মান এবং হুঁশ যদি কারোর মধ্যে না থাকে তবে কিন্তু সে মানুষের পর্যায়ে পড়ে না। আপনি সে যে রাজনৈতিক দলের কথা বলুন বা নেতৃস্থানীয় বা তৃণমূল স্তর থেকে আপনি ওপর স্তর অবধি বলুন না, যদি মান এবং হুঁশ এটা তো আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী মানুষের মধ্যে ঢোকাতে পারে না। কারা ঢোকায় মানুষের মধ্যে মান এবং হুঁশ? শিক্ষা। শিক্ষাই আনে চেতনা, ভাবনা। এই শিক্ষা প্রদান করবে কারা? শিক্ষকরা সমাজের। সেই শিক্ষকদের গ্রহগত অবস্থান আগে দেখতে হবে। তারা কিরকম শিক্ষক? তারা পড়াতে বসে ঘুমোন নাকি মনোযোগ দিয়ে পড়ান? এগুলো সমস্ত কিছু তাদের প্ল্যানেটারি পজিশনটা দেখলে কিন্তু পাওয়া যেতে পারে। না, কিন্তু এখানে রামকৃষ্ণবাবু একটা কথা বলবো। আগেকার দিনে আমরা যখন স্কুলে পড়তাম শিক্ষকদের একটা ভূমিকা ছিল। আমি মিশনারি স্কুলে পড়েছি, সেখানে ধুতি পাঞ্জাবি পড়া টিচাররা আসতেন। তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে শাসন করতেন, দরকার হলে বেত্রাঘাত করতেন, কিন্তু একটা জিনিস তারা করতেন, মানে ফিজিক্সের একটা ক্লাস, সেখানে সময় থাকে না বাজে কথা বলার, কিন্তু তবু মানে মানুষ হও এই কথাটা কিন্তু প্রত্যেক শিক্ষকই বলতেন। আজকের দিনটা প্রফেশনালিজমের। আমার একটা ছোটবেলার গল্প মনে পড়ে গেল। তো আমি যে স্কুলে পড়েছি, কর্পোরেশন স্কুলে,
নাম বাঘাযতীন উচ্চ বিদ্যালয়। শিলিগুড়ি? না না, কলকাতা। কলকাতায় বাঘাযতীন উচ্চ বিদ্যালয়ে আমি পড়েছি। আমাদের সময়ে একজন শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ ভট্টাচার্য বা এরকম কিছু টাইটেল ছিল না। যাই হোক, উনি এত বড় বেত নিয়ে পুরো স্কুল, উনি স্কুলের বারান্দায় ঘোরাঘুরি করতেন। তো একদিন আমরা আচার খেতে গেটের সামনে হাত বাড়াতাম আর আচার দিয়ে দিতাম। একদম, বাহ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবার আচার খেতে গেছি, তখন কিন্তু টিফিন আওয়ার্স ছিল না। হ্যাঁ, তো আমি আর 4-5টা ছেলে, ব্যোমকেশবাবু বেত নিয়ে তেড়ে এসছেন। আর আমি কি করেছি, পাশে আমাদের বাগানে একটা পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের উপরে উঠে গেছি। তো এবারে নিচের থেকে ব্যোমকেশবাবু বলছেন, এই নেমে আসো। আর স্কুলে তখন 1000-1500 স্টুডেন্ট, সকলের নাম তো স্যারদের মনে থাকতেন না। না ঠিকই। তো তোমার নাম কি? আমি বললাম আমার নাম রামকৃষ্ণ। তুমি রামকৃষ্ণ নাম নিয়ে বাদরামো করছো, পেয়ারা গাছে উঠেছো তুমি, নেমে এসো। বাড়িতে গিয়ে মাকে বললাম, মা তুমি আমার নামটা চেঞ্জ করে দাও। এমন একজন মহামানবের নাম তুমি রাখলে যে একটা অন্যায় করেও তার শান্তি নেই, মনের ভেতরে এসে লাগলো। বলে রামকৃষ্ণ মানেনি? হ্যাঁ, মাস্টারমশাই তারপরে মানেনি? না, মানেনি। মাস্টারমশাই মারলেন না আমাকে। এত সুন্দর নাম, এত সুন্দর নাম, কিন্তু মা অন্যায় করেও রেহাই নেই আমার। হ্যাঁ, এই মানুষটার নাম তুমি, মা বললেন দেখ, ওনাকে জব করতে করতে তোকে পেয়েছি, হ্যাঁ, তাই ভেবেছি তোর নাম, ওনার নামে যদি তোর নাম রাখি কয়েকবার তো ডাকা হবে ওনাকে, এই ভেবেই নামটা রেখেছিলাম। তো সেই আমাদের স্কুল, কত বন্ধু বান্ধব আমাদের মানে দেখা হয়। আমি তো ছোটবেলা থেকেই কলকাতায়, এবং স্থায়ী বাসস্থান আমার পাড়ার দাদা রয়েছেন, একজন বিশিষ্ট দাদা রয়েছেন, তার সঙ্গে গল্প করা, আড্ডা মারা। হ্যাঁ, তো আমরা দেখেছি যে সমাজটাকে খুব সামনে থেকে দেখেছি। মানে আমি একদম কাছাকাছি দেখেছি যে হঠাৎ পয়সা হয়ে যাওয়া কিছু মানুষ, তাদের চারিত্রিক পরিবর্তন, তো বনে দিয়ে আনা মানুষ, তাদের চারিত্রিক পরিবর্তন, তাদের শিক্ষা, তাদের কালচার, হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা, এগুলো কিন্তু মানে আমি খুব কাছের থেকে দেখেছি। তো আর প্রথম জীবনে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তো আমাদের ডাক্তারদের সঙ্গে ভিজিট করতে 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 অনেক কিছু, মানে সঙ্গে জ্যোতিষ চর্চাটা আমার সব সময় ছিল। মানে আমি জ্যোতিষটা শিখেছি কিন্তু নিজের ভাগ্য জানার জন্য। আমার যখন 8 বছর বয়স, তখন আমার বাবার মানসিক রোগী হয়ে যান। তখন আমি চিন্তা করলাম যে এই সাবজেক্টটা কি করে শেখা যায়। একমাত্র পৃথিবীতে এই সাবজেক্ট আছে যে আমাকে বলে দিতে পারে যে আমার ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান। মানে সেই আশাটুকু নিয়ে এই সাবজেক্টে আমি ঢুকেছিলাম। আজকে এতদিনের পথ চলা, এত মানুষকে দেখা, আপনি একটা পশ্চিমবঙ্গে এমন একটা মানুষকে আমার সামনে খুঁজে আনতে পারবেন যে মানুষটা আমার মুখের সামনে দাঁড়িয়ে বলবে এই মানুষটা দ্বারা আমি উপকৃত নই? আমি রাষ্ট্রপতির দরবারেও গেছি আমার ক্লায়েন্টের জন্য, দরখাস্ত করেছি, তার প্রমাণ আছে আমার কাছে। আমাকে যদি কেউ বলেন যে আমার না এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমি শুধু তাকে পাথর বা কবচ পরিয়ে বা তারাপীঠে পুজো করিয়ে ক্ষান্ত হই না। আত্মীয়ের মতো সুখ দুঃখে সবসময় একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এইভাবে আমি ট্রিট করি। একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এটা হচ্ছে আমি মনে করি জ্যোতিষ একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হওয়া উচিত। তো চলে আসে আমাদের পুরনো যে বিষয়টা রয়েছে যে
মানুষ শিক্ষাপ্রাপ্ত হচ্ছে, মানে মানুষ বাদে বাকি যত প্রাণী আছে, হ্যাঁ কুকুর হয়তো খুব প্রভুভক্ত, বাঁদরকে দিয়ে খেলানো যেতে পারে, এই যে নানান রকম ঠিক আছে, কিন্তু সেগুলো আমরা ট্রেন্ড আপ করি বলে তারা সেগুলো শেখে। আজকে সেই কুকুরটা যদি বনে জঙ্গলে ঘুরে বেড়াতো তাহলে তার তো ট্রেনিংয়ের ব্যাপার থাকতো না, মানুষ দেখলে কামড়ে দিত, বন্য কুকুর যাদেরকে বলা হয়। আমরা দেখেছি যে মানুষ ব্যতীত যত পৃথিবীতে প্রাণী আছে তারা বেঁচে আছে শুধু খাবার জন্য। তারা সকাল থেকে এটার সাথে আমি একমত নই। না, আমি কথাটা তার বলছি। কারণ হচ্ছে, আমি বলছি এখন তো মোবাইলের যুগে আমি অনেক কিছু দেখতে পাই না, সেটার মধ্যে AI বাদ দিলে, AI বাদ দিয়ে, হ্যাঁ না আমার কথাটা হচ্ছে যে তাদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখা গেছে তারা মূলত বেঁচে থাকে খাদ্য সংগ্রহ করতে। আমি বলছি তাদের কথা, গৃহপালিতদের কথা বলছি না কিন্তু মোটে। হ্যাঁ, এক্সেপশনাল কিছু দেখা গেল, হাতি হয়তো কাউকে সেভ করে দিল ইত্যাদি ইত্যাদি, দ্যাট ইজ ডিফারেন্ট, আমি সেটাকে কাউন্ট করছি না। কিন্তু ঘটনাচক্রে যেটা, যে মানুষ কিন্তু মান এবং হুঁশ নিয়ে, সুতরাং তাদের মধ্যে শিক্ষা আছে, তারা জানে যে সকাল থেকে রাত্রি অবধি খাওয়াটা আমার কাজ না, সকালবেলা উঠে একটা বাচ্চা ছেলে পড়তে বসবে, স্কুলে যাবে, স্কুল থেকে ফিরে এসে খেলাধুলো করবে, তারপরে আবার পড়াশুনো করে রাত্রিবেলা শুতে যাবে। তো এটা একটা রুটিন বাচ্চাদের, যেমন বড়রা তেমন সকালবেলা উঠবে, চা খাবে, স্নান করবে, একটু ভাত খেয়ে অফিস যাবে, ব্যবসায়ীরা তাই। তো এর মধ্যে মানুষের মধ্যে শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি সব ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে সে অফিসে গিয়ে ঘুষ খেলো, তারপরে গিয়ে সে অফিসে বড়বড়ের মতন তার জুনিয়রদের সঙ্গে ব্যবহার করলো। কেন হয়? দেখুন, ব্যাপার হচ্ছে কাজ করিয়ে নেওয়ার মানসিকতা, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যে অনেকে মিষ্টি মুখে অনেক বড় বড় কাজ করিয়ে নিতে পারে, অনেকে বকা ঝকা দিয়ে কাজগুলো করায়। প্রত্যেক মানুষের এক একজনের অভিব্যক্তি এক এক রকম। এই অভিব্যক্তিটা তৈরি হয় কিন্তু গ্রহ অবস্থানের মধ্য দিয়ে। হাজবেন্ড খুব ভালো, সারা দিন হয়তো তিনি ওয়াইফের নামে মানে LIC ভরে যাচ্ছেন প্রচুর টাকা প্রতি মাসে, কিন্তু স্ত্রী বলছেন যে সারাদিন আমার সাথে একটু ভালো মুখে কথা বলে না মানুষটা। দেখুন, ছোট্ট একটু চাহিদা স্ত্রীর, এই চাহিদাটুকু একজন হাজবেন্ড স্ত্রীকে দিতে পারছে না, কিন্তু ওই স্ত্রীর নামেই কিন্তু তিনি লক্ষ লক্ষ টাকা LIC ভরছেন। এই অভিব্যক্তিটা এটা গ্রহগত অবস্থান থেকে আসে। হাজবেন্ড ওয়াইফে খুব মিল, খুব মিল। মাঝখানে একজন মহিলা ঢুকে গেলেন, ওয়াইফ বিশ্বাস করতে পারছেন না, বলছেন আমাকে যদি ভগবান শিব ছুঁয়েও কেউ বলতো যে আমার হাজবেন্ড এটা করতে পারে, আমি বিশ্বাস করতাম না, কিন্তু কি করে হয়ে গেল, কি করে হয়ে গেল? এগুলো গ্রহগত কারণ, আকর্ষণ। এই আপনি পাশে দাঁড়িয়ে আছি, আমি চুম্বক, আপনিও চুম্বক, বিকর্ষণ হচ্ছে, ওদিক থেকে আকর্ষণ হয়ে গেল। আবার এটা আমি অকাল্ট সায়েন্সে আমি আরো কিছু বলতে পারি, কি কারণে এর ইত্যাদি ইত্যাদি কারণও আছে। হ্যাঁ, সেগুলো নিয়ে আমি আলোচনা করব না। এই যে স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন, এটা ঘরে ঘরে মানুষের অশান্তির সৃষ্টি হচ্ছে, এবং যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে তার মানসিকতাও খারাপ হয়ে যাচ্ছে। সে চোখে যা দেখছে, বাবা মা একটা সন্তানের কাছে পিতা এবং মাতা দুজনেও শ্রদ্ধেয়, আদর্শ। বাচ্চারা কিন্তু শোনার থেকে দেখাটাকে বেশি ক্যাপচার করে। নিশ্চয়ই। একটা বাচ্চা যদি দেখেন প্রতিদিন তার বাবা উঠে দাদুকে প্রণাম করছে, সেই বাচ্চাটিও তার বাবাকে প্রণাম করবে। আমি এমনও জানি অনেক মানুষ ভগবান মানেন না, কিন্তু স্ত্রী যখন মন্দিরে যায় উনিও হাত জোড় করেন। দেখুন, আপনার মনে থাকবে সুভাষ চক্রবর্তীকে মাননীয় উনি তারাপীঠে গেছিলেন এবং হাত জোড়ও করেছিলেন। এই নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। তিনি বলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে হাত জোড় করে আমি তাদেরই তো নেতা, উনি করবেন না কেন? বাস্তব।
আপনি যদি হনুমানদের রাজা হতে চান, আপনাকেও তো লেজ লাগাতে হবে, হ্যাঁ হ্যাঁ, হবে না? হবে। নাহলে আপনি রাজা হতে পারবেন না। তো ব্যাপার হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের প্রত্যেকটা মায়ের জ্যোতিষশাস্ত্র জানার প্রয়োজনীয়তা আছে আমি মনে করি। বর্তমান যুগে একদম জ্যোতিষীর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করাটা একদম দরকার নেই। নিজে শেখো, নিজে অ্যাপ্লাই করো। এই জন্য আমি একটা স্কুল খুলেছি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন। মায়েরা ফোন করে আসুক, আমার কাছে আসছে, আমি তাদের প্রত্যেককে সিডি দিয়ে দিচ্ছি, মানে ওই মোবাইলে সফটওয়্যার। নিজে নিজে প্র্যাকটিস করুক, আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে প্র্যাকটিস করুক, স্কুলের ছেলের বন্ধু বান্ধব, মেয়ের বন্ধু বান্ধবী, তাদের মধ্যে প্র্যাকটিস করুক। করতে 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 তিনি জ্যোতিষশাস্ত্রটাকে আয়ত্ত করে ফেলবেন। এটা বিশাল ব্যাপার নয়। নিশ্চয়ই। ব্যাপার হচ্ছে শনি লগ্নে থাকলে দারিদ্র যোগ, মঙ্গল অষ্টমের দ্বাদশে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকলে মাঙ্গলিক যোগ, এগুলো সবই মেশিনে পাওয়া যায়। মেশিনে পাওয়া যায় না, একটা হচ্ছে, সেটা হচ্ছে প্রতিকার। এই প্রতিকারটা যে যত ভালো করতে পারবে তার মার্কেটে তত দাম। প্রতিকারটাই তো আসল। একদম। তার কারণটা হচ্ছে যে রোগ আইডেন্টিফাই কিন্তু কম্পিউটারে হয়ে যাচ্ছে, কিন্তু ওষুধটা দেবে কে? ওষুধটা দম থাকে এই জায়গায় আসো, রামকৃষ্ণ শাস্ত্রীর পাশে দম থাকতে আসো। চারিদিকে টাকা নষ্ট করে তারপরে তুমি আমার কাছে এলে এগ্রিমেন্ট করতে, সময় চলে গেছে। মূল্যবান যেটা সময় সেটাই তো চলে গেছে। আমি তার তো 18 বছরটা ফিরিয়ে আনতে পারবো না। আমাকে আজকে থেকে শুরু করতে হবে। আমি পিছিয়ে গেলাম তো অনেক। এটাই হচ্ছে রামকৃষ্ণ শাস্ত্রীর বিশেষত্ব। মানুষ তৈরি করার জন্যই আমার কাছে আসতে হবে। আচ্ছা, একটা ব্যাপার জিজ্ঞেস করি, যেহেতু সাবজেক্টটা এটা, সেটা হচ্ছে যে রামকৃষ্ণ শাস্ত্রী আপনি, এবং আপনি একটা মানুষের হরোস্কোপ দেখে যা বার করলেন, তাকে সতর্ক হতে বললেন, যা যা হয় আর কি। ফান্ডামেন্টালি সেই লোকটার মুখ, চোখ, অ্যাপ্রোচ, এটাও কি আপনি দেখেন? দেখলে সেটা দিয়ে কি আপনি ধরতে পারেন লোকটা ভালো কি মন্দ? তার হাঁটা চলা, চাউনি। দেখুন, প্রথম কথাটা বলি, এটা আপনার কাজ নয়। আমার জন্মগত নাম রামকৃষ্ণ। আমার এসটা হচ্ছে যেহেতু শুভ লেটার, তো আমি শ্রী রামকৃষ্ণ করেছি। উনি আমার গুরুদেব। জ্যোতিষ করি বলে শাস্ত্রী। তো ওনার নাম মাথায় আমি বহন করে আছি। ওনাকে স্মরণ করে আমি সর্ব কাজ করি। কি বললাম বুঝতে পেরেছেন? তো আমি মনে করি, আপনি প্রশ্নটা কি করলেন আমাকে, যে সবাই যেটা পারে, অর্থাৎ হরোস্কোপ দেখে বললো যে আচ্ছা আপনার দেখা যাচ্ছে শনির ঘরে এইটা রয়েছে, বা শনি রবির পিতামাতা, যা হয় আর কি, ফলে আপনার এই সমস্যা আসতে পারে, বা এই ব্যাপার আসতে পারে, বা এটা একটু প্রতিকার দিন। প্রতিকার অবধি তো বললেন আগেরটা, যে প্রতিকার দেওয়াটা আসল কাজ। কিন্তু তাছাড়াও একটা প্যারামিটার থাকে, যেটা চিকিৎসকরা অনেকেই ধরতে পারেন। যে একটা লোক, যেটা বিধান রায় ধরতে পারতেন, যে একটা লোক তার ঘরে ঢুকছে, তার চেম্বারে ঢুকছে, তিনি দেখেই বুঝতে পারতেন যে এটা রোগগ্রস্ত বা কি বৃত্তান্ত। দেখুন, এই যে সাইকোলজিক্যাল দেখুন প্যারামিটারটা ধরা। দেখুন, ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর অঙ্কটা সবাই জানে। আমি আপনাকে বললাম আপনি মারা যাবেন, তা এবার আপনি জিজ্ঞেস করলেন প্রতিকার কি করতে হবে। এই অঙ্কটা সবাই জানে। কিন্তু ব্যাপার হচ্ছে একটা জিনিস, আমি কাজ করব, যার যদি ফাড়া থাকে আমি তার সামনে মুখের ওপর কখনো একজন ভালো জ্যোতিষী বলবে না, বলা উচিতও নয়। কারণ জন্ম মৃত্যু পুরোটা বিধাতার হাতে। এটা সূক্ষ্মতর ক্যালকুলেশন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, কিছু ক্রিয়াকর্ম আছে যেগুলো আপনি করলে আপনার আয়ু বৃদ্ধি পেতে পারে। সেই ক্রিয়াকর্মগুলো শাস্ত্রে লেখা আছে, বিধান।
যেমন আমি আজকে এক জায়গায় দেখছিলাম এক ভদ্রলোক রিসার্চ করছেন, উনি বলেছেন, ইউটিউবে দেখছিলাম, উনি বলেছেন যে প্রতিদিন 6টা করে যদি নিম পাতা খাওয়া যায় তাহলে অনেক ট্যাবলেট খেতে হবে না। এবার তিনি রিসার্চ করছেন এটা নিয়ে, গবেষণা। কিন্তু আমার গবেষণায় আমি দেখেছি যে, বলেও থাকি আমি, মা হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। দেখবেন সন্তান যত বড় অন্যায় করে আসুক না কেন, মা চোখ দেখলে বুঝে ফেলবে। একটা নারীর টান কিন্তু মায়ের সাথে সন্তানের আছে, মা কিন্তু বুঝে ফেলবেই। কিছু মা আছে না বুঝি করে থাকে, সন্তান ভাবে আমার মা বোকা, কিন্তু মা তো বোকা নয়, মা তো সবই বুঝেছেন যে সন্তান এই পাপ কর্মটা করেছে, কিন্তু তিনি না বুঝি করে আছেন। পাশে যা ভাসুর এরা আছে, তাদের কাছে খারাপ করবেন না ছেলেকে, কিন্তু তারা চুপি চুপি চলে আসছেন আমার কাছে। একটু ছেলেটাকে কি ঠিক করা যায় না? আমার চোখে পড়ছে, কেউ জানে না। আমি তখন হরোস্কোপ দেখে বিচার করে দেখে নিই, হ্যাঁ ঠিক, ছেলের গুরুচণ্ডাল যোগ রয়েছে, হ্যাঁ ছেলে কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ছে, বাজে ছেলেদের সাথে মিশছে, মিলিয়ে নি, তখন তার প্রতিকার বাবদ বিধান করি। ঠিক কথা। তো এই মানে এই কাজগুলো তো খুব কঠিন ব্যাপার। এই যে যেটা বললেন, সাংঘাতিক উদাহরণ দিলেন যে মা ঠিক বুঝতে পারে, যে তো মা বুঝুক, রামকৃষ্ণ কতটা বোঝে? দেখুন, এটা একটা খুব ভালো প্রশ্ন করলেন। আপনার মতো একজন সাংবাদিক এর একটা ধারালো প্রশ্ন, এর উত্তরটা আমি 1% বুঝি দাদা। তাতে কতটা কাজ হয়? এতে মানে এই সাবজেক্টটা না সমুদ্রের থেকেও বড়। ওই ইসের কথা অনুসারে একটা নুড়ি খুঁজে পেয়েছি, বিজ্ঞানীর কথা অনুসারে, নিউটনের কথা অনুসারে। তো যতটুকু বুঝি তাতে আমার জয় জয়কার তো আপনারা করছেন। না না, আমি যেহেতু আপনাকে চিনি বলে আমি আপনাকে এটা ব্যাপারটাতে ফোকাস করছি। আমার লেখা বই, হ্যাঁ, যেটা কলেজ স্ট্রিটের ওরিয়েন্ট লাইব্রেরি প্রকাশ করেছে, আমার প্রচুর বই পাওয়া যাবে, আপনারা কালেক্ট করতে পারেন। আর দেখা করতে হলে ফোন করে দেখা করবেন, আমি ফোন নিজেই ধরি। নিজেই ফোন ধরেন? যাক, এটা খুব ভালো জিনিস। তাহলে আজকের যে বিষয়বস্তু আমাদের ছিল তা হচ্ছে যে মানুষ শিক্ষিত, ভদ্র পরিবারের, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টা তুললাম কেন? যে সম্প্রতি মুখ্যমন্ত্রী এমন কথা বলেছেন যে সব ভদ্রলোক বাড়ির ছেলেপুলে, একটা সংখ্যা, সবাই না, তারা ফেসবুক, তারপর টুইটার ইত্যাদিতে এত অসভ্যের মতন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এবং এমন বিশ্রী ছবি ছাড়ছে, জঘন্যতম সমস্ত মিথ্যে ছবি, ফেক ছবি, তাতে করে মনুষ্য জীবনের উপর একটা নেগেটিভ এফেক্ট হচ্ছে। একদম একদম। এটাকে রামকৃষ্ণ শাস্ত্রী সেটাকে খণ্ডন করলেন। খণ্ডন করলেন মানে মুখ্যমন্ত্রীকে খণ্ডন করলেন না, তিনি অ্যাপ্রিসিয়েট করলেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন। এটা চরিত্রের দিক থেকে, অ্যান্ড দিস ইজ ডেঞ্জারাস। আপনাদেরও বলি, আমরা প্রত্যেকেই মিথ্যা কথা বলি অল্প বিস্তর। হ্যাঁ, আমি যদি 10% বলি, আপনি হয়তো 50% বলেন, কেউ হয়তো 90% বলে, সকাল থেকে রাত্রি অবধি। এখন ঘটনাটা হচ্ছে, আপনাকে এটা ভাবতে হবে যে মিথ্যাটা কেন বলছেন, কার স্বার্থে বলছেন। ফলে এই যে আদর্শগত ব্যাপার, দুটোর সংমিশ্রণ, একটা হচ্ছে কি অ্যাস্ট্রোলজি আর একটা হচ্ছে কি সাইকোলজি, এই দুটো লজিকেই কিন্তু লজিক্যালি একেবারে গিলে খেয়েছেন রামকৃষ্ণ শাস্ত্রী। সুতরাং চালাকি চলবে না তার সঙ্গে। আর তার জন্য তিনি বলেন যে ইয়াং ছেলেমেয়ের দেখতে আমি পারি, কিন্তু তাদেরকে ফিজিক্যালি নিয়ে আসলে আরো ভালো হয়, তাকে 100% যে সে কতটা ভালো আর কতটা বাজে। 100%। এটা উনি সবসময় বলেন যে ওকে নিয়ে আসুন, ওকে দেখে আমি বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ রামকৃষ্ণবাবু। আবার কোনো এক রোববার আপনার সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।